দর্শক, আজ আমরা কথা বলবো হাদিকে নিয়ে। একটি মৃত্যু গোটা জাতিকে কিভাবে নাড়িয়ে দিতে পারে, হাদি তার প্রমাণ রেখে গেলেন। হাদি কি সত্যি একজন ব্যক্তি নাকি এই সময়ের একটি চরিত্র? হাদিকেই কেন এই টার্গেট করা হলো? তার উপরে যে আক্রমণ হয়েছে, তাকে যে হত্যা করা হয়েছে, তাকেই কেন টার্গেট করা হলো, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আলোচনার বিষয় ঠিক করেছি হাদির নতুন বাংলাদেশ। আমাদের সাথে আলোচনায় আছেন দুজন অতিথি। প্রথমজন ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার, রাজনীতি বিশ্লেষক। দ্বিতীয়জন সাইদ আব্দুল্লাহ, রাজনীতি বিশ্লেষক। আপনি দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। সাইদ আব্দুল্লাহ, হাদি কি প্রচলিত রাজনীতির বাইরের কেউ? মানে তাকেই কেন টার্গেট করা হলো? টার্গেট কি হাদি নাকি বাংলাদেশ? জিটিভির দর্শক যারা আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কিন্তু যে মুহূর্তে আলোচনাটা শুরু হচ্ছে, দেখেন অবধারিতভাবেই হওয়ারই কথা ছিল যে ওসমান শরীফ হাদিকে নিয়ে যে আলোচনাটা একটু আগে আমরা জানাজা করে আসলাম, জানাজার পরে তাকে দাফনও করা হয়েছে। দেখেন, ওসমান হাদির জানাজায় যাওয়ার পরে মানুষের যে উপলব্ধির জায়গাটা, সেই ব্যাপারটা হইল যে এই যে এত মানুষ, অগণিত মানুষ সংসদ ভবনের পাশে তাকে যে এই যে শেষ বিদায় দেওয়ার জন্য যে তার কাছে গিয়েছে, এই প্রাপ্তির জায়গাটা আসলে কি? এর মিনিংটা হলো সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করার মতো ঘটনাটা ঘটেছে ওসমান শরীফ হাদির ওপরে আক্রমণে। এবং এই আক্রমণটা ওসমান শরীফ হাদির মুখটাকে বন্ধ করে দেওয়ার জন্য যেভাবে খোলা করা হয়েছিল, আমার কাছে মনে হয় এটার কারণটা ছিল বাংলাদেশের মানুষকে ভয় পাইয়ে দেওয়া। এই যে একটা ট্রানজিশনাল ফ্রেজের ভেতরে আছে বাংলাদেশের মানুষ, তফসিল ঘোষণা করা হয়ে গেছে, সামনে একটা ইলেকশন, এবং ওসমান শরীফ হাদি তো স্বতন্ত্র প্রার্থীও ছিলেন, নিয়মিত ক্যাম্পেইনও করে বেড়াচ্ছিলেন। একটা ভয়ের রাজনীতি যদি চালু করাটা যায়, সিকিউরিটি একটা থ্রেট তৈরি করা যায়, সেটা তো আদতে বাংলাদেশের জন্য ভালো কিছু হয় না। কারণ কম বেশি এটা সবাই বুঝে যে ন্যাশনাল ইলেকশনটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যে অন্য কোনো প্রার্থীর উপর হামলা হলে কি এরকম রিয়াকশন আসতো? আমার কাছে মনে হয় যে সেই ব্যাপারটা তো মাত্রই তফসিলটা ঘোষণা করা হয়েছিল, 24 ঘন্টা পার হয়নি, আমার কাছে যেটা মনে হয় ঢাকা শহরের প্রাণবিন্দুতে একদম স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার যেহেতু ইউনিক কিছু প্রচারণার জায়গাটা ছিল, এবং সে হলো মানে ইয়তদের নিয়েই কাজ করতো, মানে এই যে ইয়ত মাইন্ডসেট নিয়ে তো আসলে খুব বেশি মানুষ তো মাঠে নাই। আবার দেখেন যে ইয়ত মাইন্ডসেট নিয়ে এনসিপি নামক যে দলটা গঠিত হয়েছে, তাদেরও আসলে যে পরিমাণ, মানে আমি বলবো যে ইম্প্যাক্টটা থাকার কথা ছিল, কিন্তু হতাশাজনক হইলেও এটাই সত্য যে ইম্প্যাক্টটা তারা কিন্তু লুজ করা শুরু করেছিল। সো সবকিছু মিলে ওসমান শরীফ হাদি যেমন কথা বলতেন, প্রত্যেকটা জায়গায় তার স্বকীয়তা ছিল, মানুষের ভেতরে তার মানে একটি স্ফুরণ দেখা যাচ্ছিল ধীরে ধীরে, এবং সেই কণ্ঠটাকে এমন প্রকাশ্য দিবালোকে না মানে থামিয়ে দেওয়া হলো, এই ব্যাপারটা কিন্তু যে কারো হৃদয়ে রক্তক্ষরণ করানো উচিত। এবং ওসমান শরীফ হাদির আপনি যদি বিকাশটা খেয়াল করে দেখেন, ধীরে ধীরে উনি কি করছিলেন, রাজনীতিটাকে কিন্তু গোছানো শুরু করছিলেন। আবার আরেকটা ব্যাপার, ওনার ভেতরে আরেকটা ব্যাপার ছিল, কারণ একই সাথে যেহেতু আমরা অনেক শো করেছি, একসাথেই করেছি, ব্যক্তিগতভাবে ওই দিনের পর থেকে আমার জন্য মেনে নেওয়াটা খুবই কষ্টকর একটা মুহূর্ত। তার কারণ ঠিক তার অল্প কয়েকদিন আগে আলাদাভাবে দেখা হয়েছে, অনেকগুলো শো আমরা একসাথে করেছি, অনেক শো, অনেক টক শো, অনেক সেমিনার, সভা সেমিনার, মানে আমাদের মতের পার্থক্য থাকতো অনেক পয়েন্টেই, কিন্তু তারপরে দিন শেষে আমরা কিন্তু একসাথে আলিঙ্গনটা করতে পারতাম। এবং আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের একজন ভাই এইভাবে হারিয়ে গেল চোখের সামনে। মানে সহযোদ্ধা টাইপ মানুষ, যারা জুলাইকে ঠিক মতো ওন করে, যারা করে, তাদেরকে তো আমরা আসলে সহযোদ্ধাদের কাতারেই সবসময় দেখি। এবং ওসমান শরীফ হাদির পর আক্রমণ করার কারণে দেখেন অনেকগুলা ব্যাপার, মানে বাংলাদেশের ওই যে জেনজি যে অংশটা আছে, তরুণরা যারা আছে, তাদের দিকে একটা আঘাত দেখানো যে এটা করা যায়। আবার আর একটা ব্যাপার হলো মানুষের দিকে একটা আঘাত ছোড়া, যে ইলেকশন হবে, ইলেকশনটা যাতে ঠিকঠাক মতো না হয়। অতীতেও তো 3টা টার্ম বাংলাদেশে কোনো ইলেকশন হয় নাই। সো যেহেতু আবার একটা ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছে, ওই টাইমে সরকার বারবার করে বলছে যে সবচেয়ে ভালো ইলেকশন ওনারা করতে চায়, কিন্তু করার আগে এই টাইপ নিরাপত্তার একেবারে জঘন্য অবস্থা দেখিয়ে দিয়ে গেলেন। আবার আর একটা ব্যাপার চিন্তা করেন, যে ছেলেরা ধারণা করা হচ্ছে তারা গুলি করে মেরেছে, এবং ওই যে ডিরেক্ট তো অনেক ভিডিও দেখা যাচ্ছে, তারা ইনকিলাব মঞ্চে গিয়েও বসেছিল আগে, তারা ওই দিন ক্যাম্পেইনেও ছিল। তার মানে আশেপাশে এমন অনেক ঘাতক লেলিয়ে দেয়া আছে, যারা এইভাবে একটা সাপোর্টেজ করে সবার ভেতরে একটা বাজে বার্তা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু বিশ্বাস করেন, আমি একটা দিন, যেদিন প্রথমে গুলি করা হয়, আমি এভার কেয়ারে আমি গিয়েছিলাম, এর জন্য ওই দিনও মানুষের যা রিয়াকশন দেখেছি। তবে প্রথম দিন যখন আমি দেখতে যাই, ওই দিনই মানে মনটা এতটাই খারাপ ছিল, তখনই মনে হচ্ছিল হয়তো বা ফেরত আসাটা খুবই আনলাইকলি হয়ে যাবে। আর আজকের দিনে আমার কাছে মনে হয় যে হাদির কণ্ঠকে বন্ধ করে দিতে চাচ্ছিল যারা,
আমার মনে হয় তারা ম্যাসিভলি ফেইল করেছে। তার কারণ এই যে সারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রার্থনা হাদির সাথেই ছিল। একেবারে সংসদ ভবনের ওই জায়গাটা কত বড় এটা তো সবাই জানে, মানে দাঁড়ানোর জায়গা হচ্ছিল না, এত মানুষ, আশেপাশে মানুষজন গিজ গিজ করছে শুধুমাত্র তার জন্য দোয়াটা করার জন্য, তার জানাজায় শরীক হওয়ার জন্য। মানে এই যে একটা শহীদি মৃত্যু, এটা কিন্তু বাংলাদেশের মানুষের এই যে আধিপত্যবাদ বিরোধী অবস্থানের জায়গাটা বলেন, দেশের শান্তি শৃঙ্খলার জায়গাটা বলেন, এই জায়গায় কিন্তু আবার ঐক্যবদ্ধ করারও একটা বার্তাটা দেওয়া সম্ভব। যে কিছু কিছু আইকনিক ফিগার থাকে, যেমন আবরার ফাহাদের কথা আমাদের মনে আছে 2019 সালে, তখন আমরা ভার্সিটিতে পড়াশোনা করতাম। আবরার ফাহাদের মৃত্যুর খবরটা যখন সকালবেলায় পেলাম যেভাবে পিঠে মেরে ফেলা হয়েছে, তারপর থেকে দেখেন আবরার ফাহাদ কিন্তু একটা আইকনিক ফিগার হয়ে গিয়েছিল। সেম গোস ফর আবু সাইদ, জুলাই গণ অভ্যুত্থানে ওয়াসিম আকরাম যারা ছিল, মুগ্ধ যারা ছিল, একটা আইকনিক ফিগার হয়েছিল। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে ওসমান শরীফ হাদিও ততদিনে রেলেভেন্ট থাকবেন। এবং এই জায়গাটা আমাদের কখনো ভুলে যাওয়া উচিত না যে তার যে স্বকীয় ভয়েস দেশের জন্য, মানুষের জন্য, এক একজনের এক একটা ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সেটাকে যাতে আমরা রেসপেক্টফুলি গ্রেসটা করতে জানি। যেমন দেখবেন উনি অনেক জায়গায় আছে না যে ঠিক 2 দিন আগে ওই যে বিভিন্ন জায়গায় ভাঙচুর অনেক কিছু হচ্ছিল, এই ব্যাপারটা যে হওয়া উচিত না। ধরেন যে আমরা যদি ওসমান হাদির জীবনাচরণটাই ব্যাখ্যা করার চেষ্টা করি, ওসমান হাদি কেন ইনকিলাব মঞ্চটা গড়ে তুলেছিলেন, কেন একটা ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলছিলেন, কারণ উনি মনে করছিলেন যে কোনো একটা জিনিস যদি আমরা পছন্দ না করি, তার মানে এইটা না আপনি ভেঙে চুরে ঘুরায় দিলেই ব্যাপারটা হবে না। লেটস আপনি একটা পত্রিকা অফিস ঘুরায় দিলেন, এর মানে এই না যে হাদি নিজেও পছন্দ করেন, এই কারণে সে আরেকটা অল্টারনেটিভ তৈরি করেছে। আমার কথা যে আপনি আপনার আদর্শটা প্রচারের জন্য সেই ব্যবস্থাটা তৈরি করেন, অল্টারনেটিভ মিডিয়া, এবং দেখবেন যে কোনো একটা রমনা পার্কে সম্ভবত একতারা বাজিয়ে ওই যে গান গাচ্ছে, সে ওই জায়গায় গিয়ে পার্টিসিপেট করেছে। কিন্তু দেখবেন আমরা এই যে অন্য মতের প্রতি কতটা সহমর্মিতা দেখাচ্ছি, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা জেস্চার। তো অকালে নিভে গেছে যে প্রাণটা, সেটার জন্য আমাদের মনে হয় যে সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া আমাদের কোনো কিছু করার নাই। কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের ভাইকে আল্লাহ তাআলা খুবই সুন্দর সুসজ্জিতভাবে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করবেন। আমাদের শহীদি ভাই, তার প্রতি যারা দর্শক আছেন তাদের কাছেও দোয়া প্রার্থনা করি। এবং আমার কাছে মনে হয় হাদি বাংলাদেশের ঐক্যবদ্ধ বাংলাদেশের একটা প্রতীক হিসেবেই সব সময় বেঁচে থাকবে, কারণ শহীদরা কখনো মরে বলে আমি বিশ্বাস করি না। আমাদের হৃদয়ে চির জাগরুক থাক। ধন্যবাদ জনাব ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার। হাদির জানা যায় মানে একটা রেকর্ড ব্রেক করা মানুষের উপস্থিতি, এটা কি মানে শুধুমাত্র হাদির জনপ্রিয়তা, নাকি এটা আধিপত্যবাদকে একটা সিগন্যাল দেওয়া হয়ে গেল এটার মধ্য দিয়ে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদের সালাম ও শুভেচ্ছা, এবং আপনারা যারা এখানে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসমান শরীফ বিন হাদিকে শহীদ হিসাবে কবুল করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, ওনার সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে শহীদ হাদির যে আদর্শ, সে আদর্শ প্রতিটা ঘরে ঘরে প্রজ্বলিত করুক। এই যে আমার ভাই যে বললেন, দেখেন পরপর কয়েকটা ধারাবাহিক ঘটনা। একটা ধারাবাহিক ঘটনা হচ্ছে 16ই ডিসেম্বর মোদির টুইট, যে 16ই ডিসেম্বর ভারত পাকিস্তানের যুদ্ধ, ভারতের বিজয়। তার মানে ইন্ডিয়ান যে আধিপত্য, আমরা বোধহয় সবাই একটা জিনিস পরিষ্কার করতে পারছি না, সেটা হচ্ছে আমরা যখন স্লোগান দিচ্ছি দিল্লি না ঢাকা, আমরা কিন্তু বলতেছি না ইন্ডিয়া না বাংলাদেশ। দিল্লি না ঢাকা কেন বলতেছি? ভারতে 10 কোটি মুসলমান আছে। আজকে দেখেন ভারতে বহু মানুষ মিছিল করছে, হাসিনাকে যেন ভারত থেকে কি করে দেওয়া হয়, রিমুভ করে দেওয়া হয়। তার মানে ভারতের সাধারণ মানুষের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নাই। আধিপত্যবাদের জায়গাটা হচ্ছে ওই জায়গা না। আধিপত্যবাদের জায়গাটা কি? যারা রাষ্ট্র ক্ষমতা আছেন, সেই 71 থেকে বলেন আর 47 থেকে বলেন, যারা ভারতের রাষ্ট্র ক্ষমতায় বরাবর আছেন, তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় অস্বীকার করে যাচ্ছেন, এবং আমাদেরকে সবসময় আমাদেরকে এই বাংলাদেশ ভূখণ্ডকে একটা কলোনিয়াল রাষ্ট্র তৈরিতে সবসময় চেষ্টা করে যাচ্ছে। তার প্রথম প্রমাণ দেখবেন 72 সালে ইন্দিরা গান্ধী যখন প্রথম বক্তব্য দেয়, তখন সেই বক্তব্যে তিনি প্রথমে বলছেন একটা কান্ট্রি স্বাধীনতা পাইল, বলেই সঙ্গে সঙ্গে তিনি আবার কারেক্ট করছেন, না, একটা স্টেট স্বাধীনতা পাইল। দিস স্টেটমেন্ট, এই ভিডিওটা আপনারা দেখেন, 72 সালে শেখ সাহেবের সাথে যখন তার দিল্লিতে হয়, তখন সাংবাদিকদের বলতেছে যে কান্ট্রি বলে সঙ্গে সঙ্গে সে সেটাকে উইথড্র করলো। সো এই যে
আমার ভাই অনেক কথা বললেন, হাদি একটা আইডিওলজি। হাদিকে মেরে কেন অন্যকে মারলে আর হাদির মধ্যে পার্থক্যটা কি? আজকে কয়জন আপনি দেখান তো যে বাংলাদেশে 300 আসনে নমিনেশন সবাইকে দেওয়া হয়েছে, কয়জন আর ফোনে প্রতিদিন 10টা-15টা করে ভারত থেকে কল আসে, জীবনের হুমকি আসতেছে? কয়জন? আপনি দেখেন 50 জনের যে লিস্ট, ওই লিস্টের মধ্যে কয়জন আপনি দেখতে পাবেন এমপি ক্যান্ডিডেট? কয়টা দলের পাবেন? সো বিষয়টা আসলে ইলেকশন না, বিষয়টা আসলে বাংলাদেশকে ভয় দেখানো না। আমরা এমন একটা জায়গায় গেছি, সাউথ ব্লক বিশ্বাস করতেছে এদেশে ওই 71-এর বয়ান আর খাওয়ান যাবে না, এদেশে আর ভারতীয় আধিপত্যবাদের যে এদেশের মানুষের সাথে তারা যে সম্পর্ক করতে চায়নি, এদেশে সবসময় একটা পার্টিকুলার দল মানে আওয়ামী লীগ ছাড়া ভারত সাউথ ব্লক আর কাউকে মেনে নিতে পারে না। এই সিগন্যালটা হাদির মতন যারা আমরা সবসময় আধিপত্যবাদের কথা বলতেছি, সেটা আমরা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, ইন্ডিয়া আমাদের সাথে, দিল্লি আমাদের সাথে যে অন্যায় করতেছে, যে বৈষম্য করতেছে, যে কি বলবো আপনাকে, যে আচরণ করতেছে, এবং তার চেয়ে সবচেয়ে বড় কথা, আপনার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে একটা প্রশ্ন করে যাই। কয়েকদিন আগেও বলছেন, ভারতের পররাষ্ট্র সচিব বলছিলেন যে বাংলাদেশে এক্সট্রিমিস্টদের পুনর্জাগরণ হচ্ছে। সো আমাদের এখানে রাইটিস্ট মানে আমরা এক্সট্রিমিস্ট। হাদি, আমরা যারা আছি এই হিট লিস্টে, আমরা সবাই এক্সট্রিমিস্ট। তো উনি এক্সট্রিমিস্ট বলতে চাচ্ছেন, তাহলে হাদিকে যে তো অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে, বলে দিচ্ছে আপনাকে। তাহলে আপনি শেখ হাসিনা যে এক্সট্রিমিস্ট এতগুলো মানুষকে হত্যা করলো, আপনি তাকে তো জায়গা দিলেন, শি ইজ এ ট্রেটর, শি ইজ এ টেরোরিস্ট। আপনি তাহলে ভারত পেট্রোনাইজ করতেছেন এক্সট্রিমিস্টকে এবং টেরোরিজমকে, কারণ আপনি তো তাদেরকে জায়গা দিচ্ছেন। আজকে যখন আমরা বারবার একটা দাবি করতেছি, আপনি তো আগে শেখ সাহেবের হত্যার যে লোক তাকে তো ফেরত দিচ্ছেন। আমরা বলতেছি কলকাতায় কোথায় কোথায় আছে, সব তো আমাদের পররাষ্ট্র সচিব যে আপনাকে একদম পুরা লিস্ট দিয়ে দিছে। এই লোকগুলো আজকে যেমন একটু আগে দেখলাম যে গোপালগঞ্জের ছেলে পেলে এবং এই যে কেরানীগঞ্জের যে মেয়র, কিন্তু মানে 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 শাহরিয়ার ভাই, মানে আপনারা যে আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন, বাংলাদেশে আমার কাছে মনে হয় আওয়ামী লীগ ছাড়া যে রাজনৈতিক দলগুলো আছে তারা প্রত্যেকেই এটাকে সমর্থন করে, প্রত্যেকেই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। বিএনপি তার বেস তো অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, তাতে কোনো সন্দেহ নাই। আমার প্রশ্ন হলো, কোনো কারণে কি আওয়ামী লীগ একভাবে তার যে ফেসিজম কায়েম করেছে, ভিন্ন মতকে গ্রহণ করেনি, তাদের উপর দমনপীড়ন চালিয়েছে, এখন কি বাংলাদেশে সেই রকম সিমটম দেখা যাচ্ছে না? না, কারণ আমি দুইটা জিনিস ভাইয়ের একটা জিনিস বলতে বলতে তো হয়ে গেলাম। শোনেন, আমি বলছি আদর্শকে। যেমন আপনি বিল্ডিং ভেঙে, এই যে প্রথম আলো আজকে বাড়ায়নি, প্রথম আলো ডেইলি স্টার বাড়ায়নি, আপনি বিল্ডিং পড়ে কি হয়েছে? আদর্শকে তো আপনি কি করতে হয় না, যেমন ভাই বললো লক্ষ লক্ষ লোক হয়েছে, দেন ডেইলি স্টার হেডলাইন দেখেন লিখছে হাজার হাজার মানুষ। সো আপনাকে একটা আদর্শর সাথে যখন আপনি খেলবেন, তখন বিল্ডিং পড়েন না, ওই লোকগুলোকে বয়কট করেন, আপনি দাবি করেন তাদের পেপারের লাইসেন্স ক্যান্সেল করতে। আপনি ওখানে যে আগুন দিয়ে পাবেনটা কি? আপনি যে হাদি জীবন দিয়ে প্রমাণ করছে যে ইনকলাব সেন্টার কেন গঠন করা হয়েছে, আমরা আদর্শের জন্য লড়বো। এই আদর্শকেই সারা জীবন সমস্ত জায়গায় ভয় পায়, ইন্ডিয়া ভয় পায় আমাদের এই আদর্শকে। এই যে লক্ষ লক্ষ লোক আজকে যে সংসদ ভবনের সামনে আসলো, মেসেজ ইজ ভেরি ক্লিয়ার যে বা ইন্ডিয়া, তুমি যে আধিপত্যবাদ, তুমি আমাকে কলোনি করার যে চেষ্টা এতদিন করছো সেটা বাদ দাও, তুমি দেশের মানুষের সাথে সম্পর্ক করো, না হলে তুমি ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তুমি ইতিহাস থেকে, যেমন সবাই বলে যে আমাদের 3 দিকে ভারত, ভারত এত বড় রাষ্ট্র, আমরা কি তার সাথে লেগে পারবো? আপনাকে একটা কথা বলি, যে আপনার শরীরে যে কোনো জায়গায় একটা বিস্ফোরা হোক, আপনার যত বড় হেলদি লোক হন, আপনি চলতে ফিরতে পারবেন? গলা একটা টনসিলের ব্যথা হলে তো আপনি কিছু নড়তে পারেন না। সো আমরা কিন্তু পেটের মধ্যে আছি। আর আমাদেরকে যে হাসনাতের কথা বলতেছে, পরে হাসনাত বা আমাদের মাহমুদুর রহমান ভাইয়ের কথা বলছে নেক্সট টার্গেট, আমার নামও আসতেছে। তাহলে এই যে টার্গেটগুলো কেন? আমরা কি করছি? আমরা কি টেররিস্ট? আমরা আন্ডারগ্রাউন্ডে থাকি? আমরা পূর্ব পাকিস্তানকে সমর্থন করি? আমরা এক পাকিস্তানকে বলি না? আমরা কি ভারতের দ্বিখণ্ডতা চাই? না। আমাদের তো ভারতের মানুষের সাথে যখন এই জুলাই অভ্যুত্থানে কলকাতাতে মানুষ বাড়ায়নি আমাদের অভ্যুত্থানকে সমর্থন করে বেরোচ্ছে। আপনি একটা দেখেন তো, আমাদের কোনো আজকে যে কথাগুলো বলছে, এই যে আন্দোলন হচ্ছে, কোনো একটা বর্ডারে যে আমরা ইট পাটকেল মারছে মানুষ, আপনি বলেন যে কোনো একটা এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমরা কি ডাইভার্ট করে বলছি চলো ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করি? এই যে আরো দুঃখের বিষয়, এজেন্ডা বাস্তবায়ন করেন না। আমরা বারবার বলতেছি এদেশের মানুষ
আপনি আমাদেরকে থ্রেট দিয়ে লাভ নেই, কারণ আমরা সবাই বিশ্বাস করি হাদি যেমন শহীদ হতে চাই, আমিও শহীদ হতে চাই, আর একজনও শহীদ হতে চাই। শহীদ হওয়ার মতো এই মজা আর পৃথিবীতে কিছু নেই, কারণ আমরা সবাই জানি কুল্লে নাফসিন জায়কাতুল মউত, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং এই মাটি দেওয়ার সময় শোনেন, এই মাটি দেওয়ার সময় আমরা কি বলি, মিনহা খালাকনাকুম অফিহা নুহিদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতা নোখরা। আমি মাটি থেকেই আসছি, এই মাটিতেই ফিরে যাবো, এই মাটি থেকেই পুনরুত্থান হবে, তাই না? আপনি আমাকে এই ভারতীয় হেজিমনি বলতেছি, তুমি এটা কেন রিয়েলাইজ করতেছো না যে আমি 15 বছর একটা দেশকে কলোনি যে বানালাম, সেখান থেকে মানুষগুলো মুক্ত হতে চায়, সেই মানুষগুলোকে সেই সম্মানটুকুন দিই না কেন? সেই মানুষটাকে আমি সেই সম্মানটা দিই। এবং প্রথম আলো বা ডেইলি স্টার এই যারা ভাঙচুর করছে, এটা প্রচণ্ড নিন্দনীয়, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। কিন্তু এই প্রথম আলো আর মানে ডেইলি স্টাররা কি করতেছে, তারা ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করতেছে। সো মানুষের কিভাবে, এটা আজকে এখন একটু আগে উদাহরণ দিলাম, হাজার হাজার মানুষ দেখেন তো আপনি আপনার টিভিতে একটা শব্দ ইংলিশে, আপনি ইংলিশে যখন থাউজেন্ডস লিখবেন সেটা লাখে লাখে হয়ে যায় না, মিলিয়নস, তাহলে শব্দটা মিলিয়ন আর দেওয়ার দরকার ছিল না। আপনি মিলিয়ন মানে কি 10 লাখের উপরে হলে তো মিলিয়ন না, তা আপনি মিলিয়ন লিখতে কি অসুবিধা? এই কথাটাও হয়ে গেল ওই 3 লাখ 30 লাখের মতো, সেটা না, ওই জায়গায় যাচ্ছি না। আমি একটা জিনিস বলি, যেমন যারা এই উদিচি বা এগুলো ভাঙচুর করছে, এটা নিন্দনীয় কাজ। কিন্তু আপনি একটা জিনিস, ওই যে আমি খালেদ মহিউদ্দিনকে বলছিলাম, যাই করছে তাতে আপনি খালি দাড়ি খুঁজে বেড়ান কেন? যেমন এই 15 বছরে দেখালেন যে যাদের দাড়ি আছে টুপি আছে তারা আলবদর, আর সমস্ত ছবি এখন বাড়াচ্ছে সব হচ্ছে হ্যান্ডসাম লোকরা হচ্ছে সব আলবদর ছিল। আপনি এই যে ন্যারেটিভটা দাঁড় করাচ্ছেন ইসলামের বিরুদ্ধে, এটা তো এই আমাদের এই হাদিরা তো এটা মেনে নিতে চায়নি, পারেনি বলে। আপনার কাছে কি কোনো কারণে মনে হয় যে এই কারণে হাদিকে হত্যা করা হয়েছে? একদম পরিষ্কার কথা। আমরা যারা ইসলামের পক্ষে আছি, ইসলামের পক্ষে কথা বলি এবং ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলি, তাদের একটাই কথা, এদেশে ইসলাম জাগরণকে তারা রাইটিস্ট বলতে চায়, তারা ইসলামিক জাগরণকে এক্সট্রিমিস্ট বলতে চায়। এই সেজন্য তারা ভুলে যায় তারা এক্সট্রিমিস্ট এবং টেরোরিজম পালন করতেছে। কারণ আমরা একমাত্র একটা জিনিস আপনি দেখেন, গত 15 বছর সব মসজিদের ইমামরা ভুলে গেছে কাশ্মীরের স্বাধীনতার জন্য দোয়া করা। আগে কিন্তু কি বলতাম, দোয়া করতাম, ফিলিস্তিনকে আল্লাহ, ফিলিস্তিনকে স্বাধীনতা দাও, কাশ্মীরের ভাইদেরকে রক্ষা করো, তাদেরকে স্বাধীনতা দাও। একটা মসজিদের ইমাম পাবেন গত 15 বছর কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বলছে? কাশ্মীর তো একটা প্রিন্সলি স্টেট, তারা তো একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিল, তুমি তাকে কি করছো, জোরপূর্বক দখল করছো। আমি তো বলতেছি না, মেঘালয় আপনার কনস্টিটিউশন পাস করলো, গণভোট হলো, তারপর আপনি তাকে জোর করে দখল করে নিলেন 1950 সালে। আমার কমলগঞ্জ প্রতিবেশীর সঙ্গে এইভাবে সরাসরি বৈরিতা কি আসলে কারোর জন্য খুব বেশি কাঙ্ক্ষিত না। কিন্তু আপনাকে একটা জিনিস একটু আগে বললাম না, শোনেন ভাই, ইট মারলে পাটকেল খেতে হবে না? নিষ্পেষণ করতে করতে তিতুমির কি করছিল জানে তো, কামানের সামনে আমার বাঁশের কেল্লা কিছু না, কিন্তু জীবন দিয়ে গেছে। সেই জীবনের মর্যাদা পাইছি কোথায়? 1947 সালে। কারণ তিতুমিররা ঘরে ঘরে জন্মাবে। এই হাতির সন্তান, আমি তো বললাম সেদিনে যাবি ইয়াতে 21শে ফেব্রুয়ারি বলছি, শহীদ মিনারে গেলাম, আমি আমার ছেলেকে নিয়ে গেলাম। কেন? হাতির 8 মাসের ছেলে, শোনেন, এই 8 মাসের ছেলে এক সময় টকবগে যুবক হবে, সে কি ভারত আধিপত্যবাদ মেনে নিবে? ভারত এটাই বুঝতেছে না। ভারত সবসময় চাচ্ছে ইন্ডিয়াকে। এইটা কি এখন মানে এইটা একটু মানে সাইদ আব্দুল্লাহ আপনি বলবেন কিনা যে একেবারে হাদি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছিল, একদম সে পরিষ্কার, অনুরূপভাবে পরিষ্কার, ঠিক আছে। সাথে হাদি যে রাজনৈতিক কালচার তৈরি করেছে, সেটি তো বাংলাদেশের পুরাতন যে রাজনীতিবিদরা আছেন বা পুরাতন যারা রাজনীতি করছেন, মানে ওই যে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানো, বড় বড় মিছিল করা, সেই জায়গা থেকে বের এসে করাপ্টেড পলিটিক্স থেকে সে একটা নিউট্রাল নেচার পলিটিক্স। হাদি তো মানে মোটামুটি সবার জন্য একটা থ্রেট, যদি বলি। তো সেখানে শুধুমাত্র কি আধিপত্যবাদকে প্রমাণের বাইরে গিয়ে কোনো একটা প্রতিবেশী রাষ্ট্রকে ইন্ডিকেট করাটা কি ঠিক কিনা? আমি একদম খোলাসা কথা বললাম অন এয়ারে, সাইদ যদি বলেন। আমার কাছে মনে হয় যে অনেকগুলো ফ্যাক্টরি কাজ করতে পারে, অনেকগুলো ফ্যাক্টরি কাজ করতে পারে। তার কারণ আপনি তো নিশ্চিতভাবে সংজ্ঞায়িত করতে পারেন না যে কি হয়েছে না হয়েছে, কিন্তু অনেকগুলো ব্যাপারের ভেতরে এটাই তো বাংলাদেশের মানুষের, ধরেন যে কেউ যদি ভালোবাসে, ভারত যেভাবে অনেক জায়গায় নিষ্পেষণ চালায়, ধরেন বর্ডারে মানুষ মারে, আমাদের পানি দেয় না, বিভিন্ন টাইমে কৃষির ওই যে ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে অনেক ইস্যু তৈরি করে, তাদের পর জোরপূর্বক অনেক কিছু চাপিয়ে দেয়। আমি বলছি এই ব্যাপারগুলা নিয়ে ভাই প্রতিবাদ করাটা তো, এটা তো দেশপ্রেমের অংশ। মানে কেউ যদি এইগুলা প্রতিবাদ না করে এবং মনে করে সে দেশপ্রেমিক, তাহলে তো বলতে হবে যে যারা বলতো যে তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, ব্যাপারটা ওই রকমই মনে হবে। কিন্তু একজন দেশপ্রেমিক মানুষ মানেই হলে এটার প্রতিবাদ করবে। এই প্রতিবাদটা যুগ যুগ ব্যাপী চালুই ছিল। সেটা যদি শেরে বাংলা কি ফজলুল হক সাহেবকে দিয়ে চিন্তা করেন, ওই টাইমেও ছিল।
সেটা যদি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথাটা চিন্তা করেন, ওই টাইমেও ছিল, কারণ উনি মারা গেছেন কবে? 1976 সালে। খেয়াল করে দেখবেন 1976 সালে ওনার বয়স কত ছিল? 1996 সালে ও 76 সালে ওনার বয়সটা কত ছিল? ওই বয়সে বাংলাদেশের বহু মানুষ এভারেজ বয়সের চেয়ে অনেক বেশি গুণ বেঁচে থাকা মানুষ। 80 সালে সম্ভবত ওনার জন্ম ছিল, 76 সাল হইলে অলমোস্ট 90 আপ। ওই বয়সে উনি কিন্তু লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন 1976 সালে। তারপর আপনি যদি চিন্তা করেন দেখবেন টিপাই মুখ বাদ নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল তখন খালেদা জিয়া তখন তো বিরোধী দলীয় নেত্রী, কি ভয়ঙ্কর রূপে প্রতিবাদ করেছিলেন। পানির হিস্সা নিয়ে বিভিন্ন হিসাব নিয়ে জিয়াউর রহমান সাহেব কি তীক্ষ্ণ প্রতিবাদগুলো করেছিলেন। এই ব্যাপারগুলো নিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে আপনি যদি দেশপ্রেমিক হন অবধারিতভাবে এই অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে কথা বলতেই হবে। তাছাড়া খেয়াল করে দেখেন আপনি বিভিন্ন টাইমে যুগে যুগে যারা এই কাজগুলো করেছিলেন, তার মানে এই না যে ওসমান শরীফ হাদি তো শুধুমাত্র কি সে সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র ভারত বিরোধী বক্তৃতা দিয়েই থেমেছিল না, সে একটা রাজনীতি বিনির্মাণ করার চেষ্টা করছিল, যে রাজনীতিটাও অনেকের জন্য, ধরেন এমন অনেক দল আছে নয়া বন্দোবস্ত টার্মটাকে এমন ভাবে এক্সপ্লয়েট করেছে যেন ইটসেলফ ইজ অ্যানাদার আউটলেট অফ চেতনা বিজনেস। কিন্তু দেখেন সে কিন্তু নয়া বন্দোবস্তের ব্যাপারটাকে সত্যিকার অর্থে ধারণ করছিল জন্যই সে ওই যে রাস্তাঘাটে রিক্সা নিয়ে ক্যাম্পেইন করছিল, সে অনেক বড় কিছু করে, এমনকি তার সিকিউরিটি নিয়েও খুব একটা বদার ছিল না। দেখেন সে নয়া বন্দোবস্তের কাজটাও যেমন করছিল, সে আবার কালচারাল ভাবেও কিন্তু সে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। ইনকিলাব ওইখানে দেখবেন যে কবিতার আসর বসতো ওই জায়গায়, উনি নিজেই বাউল গানকে প্যাট্রোনাইজ করছেন এমন জায়গাটা ছিল। উনি অনেক ভিন্ন মতের মানুষের সাথে এঙ্গেজড হন বিভিন্ন টাইমে। এর মিনিংটা হইল উনার এই রাজনীতিটা কিন্তু অন্য অনেকের জন্যই অনেক ধরনের পটেনশিয়াল থ্রেটও হইতে পারতো। এমনকি ভারতের আধিপত্যবাদ তো বটেই, আমি তো বললাম যে এটা একমাত্র কেস না, রেদার এমনও মানুষ থাকতে পারে যে তাকে পলিটিক্যালি চ্যালেঞ্জ মনে করছে কিনা, অথবা একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য যে বাংলাদেশের ভেতরে একটা ইন্টারনাল ডিস্টারবেন্স তৈরি করা যায় কিনা। সো এই ক্যাটাগরির অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করতে পারে। আবার যারা তাকে গুলি করেছে দেখেন আশেপাশেই ঘুরঘুর করছিল, রাইট? সো একই সাথে রাষ্ট্রেরও ব্যর্থতাগুলোও কিন্তু দেখা যায়। সো আনটিল অর আনলেস আমরা একটা কনক্রিট জিনিস না আসতে পারি, আমরা তো শুধুমাত্র একটা রাষ্ট্রের ব্যর্থতার কথা বলবো আমাদের, ঠিক আছে? আমার কাছে মনে হয় যে অনেকগুলো ওইটা আমাদের আছে, ওটা পরে সেগমেন্টে কথা বলবো। আমার প্রশ্নটা হলো মানে হাদি কেন? বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে এই মুহূর্তে এক্সিস্টিং যারা আছে, ধরেন বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, তারা মানে কি কোনো কারণে আধিপত্যবাদের সঙ্গে কোনো কারণে কোনো দিক থেকে কম্প্রোমাইজ করছে? যদি আমরা ধরে নিই এইটা যে হাদি, শুনেন এই টাইপ অনেক কথাবার্তা যেটা অনলাইনের জায়গাটা কি লাস্টের অনেকগুলো মাস ব্যাপী আমি একটা খেয়াল করে দেখেছি, অনেক জায়গায় বিভিন্ন মানুষকে এরকম ট্যাগ দিয়ে অমুকের দালাল, তমুকের অমুক, হ্যান ত্যান, হাদি যখন টার্গেট হলো, হাদির মতো ধরেন যে আরো 5-6 জনকেও যদি টার্গেট করতো, দেখা যেত। আমি নাম ধরে ধরে বলছি না, তার কারণ কি ওই যে এই নামটা ধরে বললে এমন হইতে পারে যে ও এইটাও কি লিস্টে আছে নাকি অমুক তমুক। আর লিস্টের ব্যাপারটা আমি সিকিউর না, কারণ আমি জানি এই ধরনের লিস্ট থাকলে আমার নামও থাকে সব জায়গায় অবধারিত ভাবেই, কিন্তু আই এম লিস্ট বদার্ড পারসন রিগার্ডিং দিস। তার কারণ কি আনটিল অর আনলেস এটা অফিসিয়াল কোনো জায়গা থেকে আপনি জানতে পারছেন, আমি এটাকে এত বদার করার খুব একটা কোনো কারণ নাই। কারণ আমি মনে করি বাংলাদেশের মানুষ মনে প্রাণে সাহসী থাকারই চেষ্টাটা করেন, এবং যে মৃত্যুটা ওসমান শরীফ হাদির মতো এই ধরনের মর্যাদার শহীদই মৃত্যু হয় সেই ব্যাপারটাকে আসলে ভয় পাওয়ার কোনো বিন্দু মাত্র কারণ নাই। আর 2 নম্বর যেটা ব্যাপার বলে আমি কনক্রিট ওই জায়গাতে কোনো মন্তব্য করবো না যে শুধুমাত্র এই কারণে এই জায়গায় করা হয়েছে। এমনও তো হইতে পারে দেশের ভেতরে যারা পলাতক আছে তারাও কোনো সিন ক্রিয়েট করার চেষ্টা করেছে, এমনও হইতে পারে রাজনীতির মায়ের প্যাসের কারণে যে ঠিক আছে এটা করা যাক। তবে এই ধরনের সিনারিও আরো 4-5 জন মানুষ আছে যাদেরকে টার্গেট করলে দেশের মানুষের একদম ইমোশনে গিয়ে হিট করতে পারে, এমন টার্গেট আরো কিন্তু আছে। সো আমি এটাই বলছি, হি ওয়াজ নট দ্য অনলি ওয়ান টার্গেট। এবং জাস্ট আরো 2টা কথা আমার মনে হয় যে একটু রেফার করাটা জরুরি। ধরেন যে ইন্ডিয়ার এই জায়গাটা আমি তো বললাম যে ব্যাপারটা হলো আপনি ঘৃণার যে মাত্রাটা, এটা ঘৃণার শব্দটাও ব্যবহার করা আমার কাছে সচেতনভাবে উচিত না, কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের প্রত্যেকটা টাইমে কিছু জায়গায় প্রোঅ্যাক্টিভ রোল প্লে করা উচিত। তারা যখনই কোনো বৈষম্যমূলক কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে, এটাই তো স্বাধীন দেশে স্বাধীন মানুষের বৈশিষ্ট্য। তো 2টা ব্যাপার ভাই, যেহেতু অনেকগুলা ইস্যু টেনেছে আমি এত কথা বলবো না, জাস্ট 2টা ব্যাপার। স্টেটের কথা যেহেতু ইন্দিরা গান্ধীর ভাষণের কথা বলছিলেন, আই এম নট শিওর, বাট একটা ব্যাপার আমার মনে হয় যে ওই ব্যাপারটা একটু করা দরকার যে ডিসেম্বর মাসে 16 ডিসেম্বরের আগে তারা কিন্তু রাষ্ট্র হিসেবে অফিসিয়াল স্বীকৃতিটা দিয়েছিল, দিস ইজ রেকর্ডেড থিং। সো পরবর্তীতে বক্তব্য দেওয়ার পরে ওই জায়গায় কি হবে, যে কারণেই হোক না কেন তারা কিন্তু অফিসিয়াল স্বীকৃতিটা 16 ডিসেম্বরের আগেই কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আলাদাভাবে স্বীকৃতিটা দেওয়া হয়। এবং আরেকটা ব্যাপার খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার, এটা আসলে বাংলাদেশি মানুষ হিসেবে ভাবতে আমাদের ভালো লাগে।
পৃথিবীর অনেক দেশ আছে, ধরেন যে স্বাধীনতার যুদ্ধের টাইমে লাস্টের দিকেও এসে একসাথে যুক্ত হয়েছে, এ ধরনের পৃথিবীতে অনেক যুদ্ধ আছে লাস্টে একসাথে যুক্ত হয়। বাংলাদেশ থেকে কিন্তু এই 72 সালে খুবই অল্প কয়েকটা দিনের ভেতরেই ইন্ডিয়ান আর্মি কিন্তু বাংলাদেশ থেকে প্রস্থান করতে বাধ্য হয়েছিল। এটাও কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট ব্যাপার। আমরা সবসময় যদি মনে করি যে না তারাই করেছে, মুক্তিযুদ্ধের বয়ান ভুল, অবশ্যই মুক্তিযুদ্ধের বয়ান ভুল না। মুক্তিযুদ্ধটা একেবারে শাশ্বত একটা ব্যাপার, এবং আমরা যেটা করতে চাই না সেটা হলো মুক্তিযুদ্ধটাকে নিয়ে একদল কি করেছে, নিজস্ব ক্যাপাসিটিতে নিয়ে বারবার করে চেতনার চর্বিত চর্বণ করে অন্যদেরকে ভিলিফাই করার চেষ্টা করেছে যে একমাত্র বোধহয় লীগই মুক্তিযুদ্ধের ধারক বাহক ছিল। ব্যাপারটা এটা না, কিন্তু তারাও এটাকে নিয়ে চর্বিত চর্বণ করেছে। ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে মুক্তিযুদ্ধের চেতনাটা নাই। আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাটা যেমন ভ্যালিড থাকবে, 24 অবশ্যই ভ্যালিড থাকবে, 90 ভ্যালিড থাকবে, 47-এর ইম্প্যাক্ট থাকবে। এগুলো হলো ঐতিহাসিক বাস্তবতা, এটা কখনোই শেষ হয় না। এটা আমরা আলোচনা করব। এটা জাস্ট ধন্যবাদ। হলো শাহরিয়ার ভাই, একটা প্রশ্ন করে যায়। প্রশ্নটা হলো একেবারে, আমি বারবারই বলছি, ভারত বিরোধিতার ক্ষেত্রে বাংলাদেশে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে, যা সাইদ ভাইয়ের কাছে করেছিলাম, যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে কি কোনো একটা কম্প্রোমাইজিং জায়গা দেখা যায় কিনা, যার ফলে একেবারে শরীফ ওসমান হাদিদেরকে উঠে আসতে হয়েছে এবং তাদেরকে জীবন দিতে হয়েছে। আমরা শুনবো একটা বিরতি নিয়ে সব কথা বলছিলাম আমরা হাদির নতুন বাংলাদেশ নিয়ে। আমাদের সঙ্গে আলোচনা আছে ব্যারিস্টার SM শাহরিয়ার ও সৈয়দ আব্দুল্লাহ। বিরতির আগে ব্যারিস্টার শাহরিয়ার, আপনার কাছে প্রশ্ন করছিলাম যে হাদির উত্থান কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বড় ধরনের ব্যর্থতা কিনা, যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে সেন্টিমেন্ট জিয়াউর রহমানের পরে এইভাবে কেউ প্রবলভাবে উস্কে দিতে পেরেছে বলে মনে হয় না। আপনি কি মনে করেন? দেখে আগে আমার ভাইয়ের দুটা কথার একটু উত্তর দিয়ে দিই। মে মাসে 7 দফা চুক্তি করছে 1971 সালে নজরুল ইসলাম সাহেব। বলা হয় নজরুল ইসলাম সাহেবের চুক্তিতে সাইন করে অজ্ঞান হয়ে গেছিল। অজ্ঞান হয়েছে কিনা আমি জানি না, কিন্তু বই খাতায় তো যা দেখি। এবং তারপর থেকে কিন্তু ট্রেনিং সেন্টার চালু করতে দিয়েছে ইন্ডিয়া। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা, 1972 সালের 19শে মার্চ আপনি 25 বছর মেয়াদী গোলামির চুক্তি করার পরে কিন্তু সৈন্য ফেরত নিয়েছে। ওই গোলামির চুক্তি করার পরে আর আপনার স্বাধীনতা বলে কিছু থাকে না। তাহলে ওই সৈন্য ফেরত নেওয়া না নেওয়া জানি না। দ্বিতীয় আরেকটা জিনিস, বাংলাদেশের প্রথম যে হাই কমিশনার ছিল, ইন্ডিয়ান হাই কমিশনার দীক্ষিত, তার ওই বইয়ে লিবারেশনের বিয়ন্ডে আমাদের কিন্তু যে রক্ষী বাহিনী, জানেন না আপনারা জানেন কিনা, এই রক্ষী বাহিনীতে কিন্তু ইন্ডিয়ান সোলজার ছিল একদম 75 পর্যন্ত। সেজন্যে ইন্ডিয়া আমাদেরকে কখনো মানে ভাই হিসাবে ট্রিট করছে বা ফেয়ার কিছু করছে। যেদিন শেখ সাহেব মারা গেছে সেদিনই ফারাক্কাবাদ চালু করছে। আরও বলে দেন 15ই আগস্ট, আপনি গুগল করেন এখনই, 15ই আগস্ট 1975 সালে ফারাক্কাবাদ চালু করলো। সো তাদের যে বিমাতা সুলভ আচরণ, তাদের সবসময় একটা ডোমিনেটিং ভাব। আর এইখানে হচ্ছে সমস্যা। হাদি দুইটা শব্দ নিয়ে খেলছে, একটা হচ্ছে ইনকলাব আর একটা হচ্ছে আজাদি। আমার মনে হয় হাদি যদি খালি এনসিপির মতো একটা কি করতো, রাজনৈতিক দল করতো, তার জীবনে কিছু হতো না। এই যে আমরা যারা আসি এখানে, আমরা একটা রাজনৈতিক দলের কথা খালি বলতাম, ভোট চাইতাম, আমাদের জীবন নিয়ে কোনো দিন কোনো কিছু আসবে না। কিন্তু আমরা অন্য জায়গায় গেছি। আপনি যখন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার খুলছেন, হাদি খুলছে ইনকলাব কালচারাল সেন্টার। কালচারাল সেন্টারের কাজ কি? আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করা, মানুষের সামনে সত্যটা নিয়ে আসা। এতে ভাই যাব আমাদের কাজটা, ভাই যেমন যে উদাহরণগুলো দিল, দেখেন সেদিন যদি জিয়াউর রহমান তালপট্টি দ্বীপ নিয়ে কম্প্রোমাইজ করতো, তাকে কি করতে হতো না, এই জীবন দিতে হতো না। যদি এই যে খাল দেখেন কি ন্যারেটিভ না তৈরি করলেন, খাল কেটে কুমির আনা, আমার নদী শুকায় যাচ্ছে, খাল তো আমাকে যদি খাল না কাটে আমি পানি রিজার্ভ করব কিভাবে? এই যে কনসেপ্ট বড় ইয়ের কারণ হয়ে গেল না, এই খাল কাটাতে কি হলো, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তো একটা ডাইরেক্ট হুমকি যে তোমার পানি আমার দরকার নেই, আমি তো লোয়ার, আমরা তো লোয়ার আগে থেকে প্রিজার্ভ করে রাখবো, আমার থাকবে, আমার তোমার দরকারই নেই আমার। এই যে জিনিসগুলো। দ্বিতীয় কি, সেনাবাহিনী তো 75 সাল পর্যন্ত আপনি গঠন করতে দেননি। আপনি ওআইসিতে যে মেম্বার হলেন ইসলামিক কান্ট্রিগুলোতে, দেখেন আপনি নিম গাছ যে লাগাইছেন সৌদি আরবে, কোনো কারণে কি মানে শাহরিয়ার ভাই, আমি একটা কথা, কোনো কারণে কি আপনারা যা রাজনীতি করছেন শুধুমাত্র ইন্ডিয়া কি অপকর্ম করছে সেগুলো বলেই ক্ষান্ত থাকছেন, কিন্তু জিয়াউর রহমান এবং হাদি তারা কিন্তু কাজ করেছে। এইখানে কথা, হাদিদে কাজ করতেছে। আমার কথা হলো যে আজকে যদি আমি বলতেছি, আপনারা শুধু এই জায়গাতে খুব বেশি একটা ডিবেট আছে যে মানে ইন্ডিয়া স্বাধীনতা যুদ্ধের সময় কি মানে ভূমিকা রেখেছে সেগুলো নিয়ে কথা আছে। হোয়ারাস যদি মনে করি যে পার্সেন্টেজ হিসাব করি, পুরো বাংলাদেশের মুক্তিযুদ্ধটা চালিয়েছে বাংলাদেশের মানুষ, সেটা মানে 2% ধরি,
মিনিমাম 98 ভাগ। হ্যাঁ, 2 ভাগে হয়তো অন্য কারো ভূমিকা থাকতে পারে। কিন্তু আপনারা অনেকেই কিন্তু সেইটা নিয়ে আলোচনা না করে বেশিরভাগ সময় ইন্ডিয়াকে নিয়ে আলোচনা করেন। কারণটা কি? আপনাকে কাজ করা বাদ দিয়ে শুধু ব্লেম গেম খেলে জিততে না চান? না না না, প্রশ্নটা হচ্ছে আপনাকে কেন আপনি এখন ইন্ডিয়া আমাকে হাদিকে মারলো, এইখানে আপনার প্রশ্ন। যখন ইন্ডিয়া বিশ্বাস করতেছে সামনে একটা ইলেকশন, এই ইলেকশনে ইসলামপন্থী একটা মানে বিএনপি বলেন আর জামাত বলেন দুইটাতে একই, যদি দুইটা একই ধরে নেন আপনি যে দুইটা রাইট ইস ব্লক, মানে ইন্ডিয়ার বাইরে তো জিয়াউর রহমানের যে ফিলোসফি যদি সেটাকে বিএনপি তো বাই ডিফল্ট স্বীকার, তারা সেন্ট্রিস্ট দল, তারা তো রাইটিস্ট দল, বিএনপি কখনো বলে না। জিয়াউর রহমানের সেন্ট্রিস্ট হিসেবে তারা পরিচয় দেয়। জিয়াউর রহমানের যে ফিলোসফি যে 19 দফা, সেই 19 দফার মধ্যে যদি আপনি যান তাহলে বিএনপি রাইটিস্ট, যদি এখন ওখান থেকে সরে আসে দ্যাটস অ্যানাদার কোশ্চেন। না, বিএনপি রাইটিস্ট বিএনপি কখনো স্বীকার করে না। আচ্ছা, বিএনপি সবসময় সেন্ট্রিস্ট, বিএনপি নিজেই বলে। তো আমরা তো এটা চাপাই দিতে পারি। বিএনপি করি না, বিএনপি ওটা বলতে হবে না। বাংলাদেশ জামাত ইসলাম রাইটিস্ট ব্লক, সাউথ ব্লক সবসময় বাংলাদেশ জামাত ইসলামকে কি করতেছে রাইটিস্ট বলে কি হচ্ছে। এবং এই যে ইসলামপন্থী মানে খালি জামাত ইসলামও বাদ দেন, এই যে হাদির পরিবারটা আজকে দেখেন, হাদির ভাই আজকে জানাজা পড়লো না। এই যে হাদির খালি আমার না, হাসনাত থেকে শুরু করে সবাই যে ইয়ং ছেলে পেলে সবাই কিন্তু আমাদের একটা জায়গায়, আমরা এক জায়গায়। কোন জায়গায় সেটা? যে বাবা ইসলামের জায়গাতে তুমি এই জায়গায় আসলে ইসলামের পক্ষে না মুসলমানের পক্ষে? মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে না মুসলমান। আমার কাছে মনে হয় কোনো কারণে এই টার্মগত জায়গায় এটা সিনোনিম হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে মুসলমানদের মুসলিম জাতীয়তাবাদের সাথে তো আমরা ইসলামী না কোনো কিছু নাই, মুসলিম জাতির না কোনো সম্পর্ক নাই। মুসলিম জাতীয়তাবাদ তো মুসলিম জাতীয়তাবাদ থেকে হয়েছে, কিন্তু কথা হলো যে মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাস করি যে বললাম যে এই যে ইনক্লাব কালচারাল সেন্টার হোয়াট ইজ প্রমোটিং, এই যে আপনি যেটা বললেন মুসলিম, এইটাই হয়ে গেছে তার জন্য কাল। আমরা যখন সবসময় একটা বলি যে শোনেন ভাই, জামাতে ইসলাম বা বিএনপি, আমি যদি এই আলোচনাটা অন্যদিকে নিতে হবে আসলে মানে শেষ করে দিই, মুসলিমদের অধিকার আদায় এবং মুসলিম জাতীয়তাবাদের বিকাশে কি ইসলামিস্টরা বড় ধরনের অন্তরায়? ইন সাম কেসেস এইটা নিয়ে আরেকটা থিওলজিক্যাল ডিবেট, এটা আরেক দিনে আজকে এই জায়গাতে যাওয়া মনে হয় ঠিক হবে না। হাদি ইসলামিস্ট ছিল না, হাদি মুসলিম। শোনেন, সবসময় প্যালেস্টাইনের পক্ষে যখন আপনি কথা বলতেছেন তখন আপনি একটা জিনিস দেখেন, তখন আপনি মুসলমান। জামাত ইসলাম ইসলামিস্ট, কিন্তু হাদি ইসলামিস্ট ছিল না। এই জায়গাতে আমার আবার ডিবেট ঠিক আছে না, সকল খারি খারক কিন্তু সকল খারক না। এটা পড়ছেন বোধহয় আপনি? পড়ছি তো। আচ্ছা, তাহলে সকল ইসলামিস্টই মুসলমান, কিন্তু সকল মুসলমান ইসলামিস্ট না। এটা হচ্ছে আপনার কাছে উত্তর দিলাম আমি। সকল ইসলামিস্টই মুসলমান, কিন্তু সকল মুসলমান ইসলামিস্ট না। আমরা ওই জায়গাতে যাই। আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, কালচারাল সেন্টারটা ভারতীয় আধিপত্যবাদের জন্য একটা বিরাট। আমরা যারা এই কথাগুলো বলতেছি, আপনি যে বললেন যে ভারতের বিপক্ষে না, ভারতের বিপক্ষে বলতে এই প্রথমে দিয়ে শুরু করলাম। ভারতের জনগণ তো আমাদের, ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা আছে না। আমাদের শত্রুতা কোথায়? সাউথ ব্লকের সাথে, যারা আমাদেরকে কখনোই চাচ্ছে না আমরা মাথা উঁচু করে দাঁড়াই, যারা কখনো মোগল সম্রাটের সঙ্গে ছিল না। আপনি এখন এই জিনিস না, মোগল সম্রাটের সঙ্গে ছিল না এই জায়গাতে, তাহলে আপনাকে বঙ্গ আর বাংলা দেখেন, সুবে বাংলা, মানে এইটা আমার কাছে কেমন যেন মনে হয়, মানে বারবারই আপনারা মানে বলার ক্ষেত্রে একটু মনে বলেন যে দিল্লিতে যখনই যে শাসক হিসেবে বসেছিল সে তো বাংলাকে ট্যাক্স না নিয়ে ছাড় দেয় নাই। না তাই না, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আগ থেকে যদি আপনি আসেন, আমি ওই জায়গাতে কেউ ছাড় দেয় নাই না। কিন্তু কথা হলো শেষ নবাবকেও তো মানে তাকে স্বাধীন নবাব বলা হচ্ছে, ট্যাক্স দিতেন না। হ্যাঁ, কিন্তু কথা হলো যে আপনি ট্যাক্স দিতেন আর না দিলেন, কোনো কারণে আপনাদের এই আন্দোলনটা কি এখন আপনাকে বলে ধর্মীয় জায়গায় চলে যাচ্ছে? না, ধর্মীয় জায়গাতে না। আপনি এখন বলেন যে দিল্লি আমার কাছ থেকে কেন ট্যাক্স নিতে যাবে, এখন ওই মানসিকতা এখনো থাকবে কেন? ধরে নেন মোগলের সময় নিছেন ট্যাক্স, আমি তো স্বাধীন হয়েছি, আমার লক্ষ লক্ষ জীবন দিয়ে একটা স্বাধীন হয়েছে, আমি অপারেশনটা কিসের? পাকিস্তানের অপারেশন আমরাও ধারণ করি। প্রশ্ন হলো সেইটাকে কোনো কারণে কি ধর্মকেন্দ্রিক করা হচ্ছে কিনা? না, বাংলায় কে শাসক আছে না, আর মানে দিল্লিতে না, শাসক, এটা দিল্লির ন্যারেটিভ। এই যে বললাম যে সাউথ ব্লকের ন্যারেটিভ কি, যে বাংলাদেশের রাইস্টিস্টদের উত্থান হচ্ছে। আমি তো বলছি তুমি টেররিস্টকে জায়গা দিচ্ছ, তুমি এক্সট্রিমিস্টিক জায়গা দিচ্ছ, তোমার বর্ডার থেকে এসে আমার এখানে হত্যা করে যাবে, তুমি তার কোনো প্রতিবাদ করতেছো না কেন? আজ পর্যন্ত আপনি একটা দেখছেন যে ইন্ডিয়ান দূতাবাস একটা স্টেটমেন্ট দিচ্ছে যে আমাদের ওখানে যদি থাকে আমরা ফেরত দিয়ে দেবো? না, এটা দেয়নি। এবং এর জন্য দায়ী এই ব্যর্থ সরকার, এই একটা বিকলাঙ্গ সরকার। আজকে যে এতগুলো মানুষ দেখে তাদের হুঁশ হয় না যে তারা লক্ষ লক্ষ মানুষের সমর্থনে এই সরকার চলতেছে। তারপরে একটা অতব্য সরকার, এই অতব্য সরকার এখনো 24 ঘন্টা করে আজকে 7 দিন চলে গেল, আজকে দাফন পর্যন্ত শেষ হয়ে গেল। এবং কত বড় কুলাঙ্গার এই উপদেষ্টারা, তারা নাকি ক্ষমতাকে ভালোবাসে না। আসিফ নজরুল কতবার বলছে আমি ক্ষমতার ইয়াই করি না, পকেটে কেন রিজাইন লেটার নিয়ে করো না? এ দেন ফিদাইম কামাল স্যার
ছিলেন হচ্ছে অ্যাটর্নি জেনারেল। 6 মাসের মাথায় যখন 2007 সালে আর্মি টেক ওভার করলো, পকেট থেকে এইভাবে বের করে ফেঁকা দিয়ে অফিস থেকে বের হয়ে চলে গেছিল। দ্যাটস কল জাতীয়তাবাদ। তুমি আসিফ নজরুল, আজকে তোমাকে মানুষ লক্ষ লক্ষ মানুষ ভুয়া ভুয়া বলছে, তুমি কেন এসে বিকালবেলায় রেজিগনেশন করনি? তুমি নাকি মানুষের ভালো চাও? তোর ব্যর্থতা স্বীকার করে চলে দাও না কেন? তোমাকে থাকতে বলছে কে বাবা? তোমার ম্যান্ডেটটা কি? এই জনগণ তো, এই জনগণ তোকে ভুয়া ভুয়া বলছে। একটা মানুষ তোমাদের একটা বার তুমি ছিলে নায়ক, আজকে তোমাকে ভিলেনে পরিণত করছে। তোমার লজ্জা হওয়া উচিত। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। একেবারে সাইদ আব্দুল্লাহ, একটা বিষয়টা ভারী হয়ে গেছে একেবারে। যদি বলি, আমি বারবারই বলছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাটাকে প্রত্যেকেই স্বীকার করে যে উনি আধিপত্যবাদের যারা আছেন তাদের বলি, মানে আধিপত্যবাদ বিরোধী হওয়ার কারণে তার জীবন দিতে হয়েছে। তারপরে তার সন্তান অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপি তারেক রহমান, আপনি কি মনে করেন যে বাংলাদেশে যারা যারা মানে আধিপত্যবাদের বিরুদ্ধে আইকন হিসেবে দাঁড়িয়ে আছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করবার মতো বর্তমান সরকারের সামর্থ্য আছে? আমি মনে করি না সেই সামর্থ্যটা আছে, এবং সবসময়ের জন্য আমরা প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনা করতে পারি, কিন্তু আমাদের সামর্থ্য আমি ওই জায়গাতেই আসছি, কারণ আমি অন্যকে ব্লেম ইকুয়ালি করার পাশাপাশি একই সাথে নিজেদের আলাপ আলোচনাটাও করাটা একই সাথে পছন্দ করি। সামর্থ্য তো নাই, এটা তো আমি নতুন বলছি না, আমি অনেক আগে থেকেই বলছি। ভাই একজন উপদেষ্টার কথা বলছেন, আমি মনে করেছিলাম আরো অনেকেরই কথা বলা যাবে, যে হাসিনার আমলে যেমন হইতো যে অন্য অমুক তমকের বহু দোষ আছে, হাসিনার কোনো দোষ নাই। ইদানিংও দেখি যে যত দোষ আছে স্বরাষ্ট্র উপদেষ্টার আলোচনা খুব কম হয়, তারপর পুলিশের আইজিপি যারা আছেন, ডিএমপি কমিশনার যারা আছেন, অমুক তমক, তাদেরকে নিয়েও আলাপ আলোচনা হওয়া উচিত। তার কারণ ওইটা যদি খুঁজতে যাওয়া হয়, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, আপনার দর্শক যারা আছে হঠাৎ করে একটু জিজ্ঞেস করেন তো মৎস্য উপদেষ্টাকে, হঠাৎ করে জিজ্ঞেস করেন কৃষি উপদেষ্টাকে, স্বাস্থ্য উপদেষ্টার চেহারাটা একটু মনে আছে কিনা, সমাজ কল্যাণের কথা মনে আছে কিনা। আমি জাস্ট এটা বলছি যে ইউনূস সাহেব তো এই জায়গাতেই এসে কোটা সিস্টেম চালু করেছে, তার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কোটা নিয়ে এসে উনি বসিয়ে দিয়েছেন। এই কারণে যদি এই ধরনের ব্লেম দেওয়া শুরু হয়, তাহলে দেখবেন যে মোরাললেস সবাই এই ব্লেম গেমের ভেতরে চলে যাবে। রাদার এখন এই ভাঙাচোরা লোয়ালক্কর যা আছে, এইটা নিয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্ট জরুরি, যে কথাটা আমরা আবার অনেক আগে থেকে বলতাম, তো তখন আমরা হয়ে গেছি এই এরা মানে না, ইউনূস সাহেবকে স্যার 5 বছর চাই, যারা 5 বছর চায় না তারা গাদ্দার। অন রেকর্ড আমি বলছি, এই জিনিসগুলা বাংলাদেশে ঘটেছে, সরকারের লোকজন এটা প্রমোট করেছে, যারা ইলেকশন চায় না তারা এইটাতে বাতাস দিয়েছে যাতে আগুনটা বেশি জড়ায়। কিন্তু ইলেকশনটা যে জরুরি ছিল এখন কম বেশি দেশের এটা সবাই বুঝে। তার কারণ একটা আনইলেক্টেড গভর্নমেন্ট তারা এসে এইগুলা ঠিকমতো এইভাবে পুল করতে পারে না। এখানে আনইলেক্টেড গভর্নমেন্ট লম্বা টাইম থাকলে এই ধরনের ক্যাপাসিটি জনিত সংকটটা দেখা দেয়। তারপরে চিন্তা করেন তো, একটু চিন্তা করেন, যারা এই ধরনের কথাবার্তা বলছে যে এই সরকার এই ক্যাপাসিটি নেই, অমুক তমুক নাই, এখন বহু মানুষ সরকারকে ইউনূস সাহেবকে 5 বছর চাই, এই হাইপ তাদের আছে। তাদের পুরাতন ফেসবুক পোস্ট খুঁজে দেখেন, নিউজে দেখেন, এ ধরনের অনেক ব্যাখ্যা আছে, তাদের কাছে ওই ব্যাখ্যাটা চাওয়া উচিত। সেটা তো বেশি দিন আগের কথা না শাহরিয়ার ভাই, রাইট? 2 মাস আগে 3 মাস আগেও 5 বছর চাই হয়েছে, তো যে ইলেকশন চাই না, ইলেকশন আসলে অমুক হয় তমুক হয়। 2-1 বিভ্রান্ত লোক আছে, ইলেকশন আসলে ভারতের লোক বসে যাবে, এখানে ইলেকশন চাই না, তাদের কাছে জবাব চাওয়া উচিত। এখন কি অবস্থা? ফরহাদ মোজার সাহেবদের কাছে এই জবাবটা চাওয়া উচিত, ইন্টেলেকচুয়াল সোসাইটির অনেক মানুষের কাছে চাওয়া উচিত, এমনকি এসি রুমে বসে থাকা অনেক চিন্তাবিদদের কাছে এই প্রশ্নটা করা উচিত যে ঢাকা শহরে বসে বিশাল সংস্কারবাদী কাজ হয়ে গেছে, হোয়ার ইজ সংস্কার, যে সংস্কার করতে করতে আমার ভাই আজকে দাফন হয়ে গেল, কিন্তু আসামি ধরার মতো কোনো মানে সত্যিকার অর্থে সেই ধরনের দেখা যায় না। এমন হাতির জন্য কিন্তু সংস্কারটা হয়েছে, ওই সংস্কারের কথা বলে ওর রক্তকে অপমান করা, সংস্কারর কথা মানে এটা সবারই হাদিস সবার, এটা সবারই ছিল। সংস্কার তো এটা অবশ্যই সবারই খালি ইলেকশনের জন্য গভর্নমেন্ট তা কিন্তু না, তিনটা ম্যান্ডেট ছিল। আমি যে জায়গায় আলোচনাটা আছি সেটা একটু যাইতে থাকি। আরেকটা জিনিস, ঘটনাটা খেয়াল করে দেখেন, আমাদের ওসমান হাদির পাশাপাশি আরেকটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, দীপু দাস। ইয়েস, এক্স্যাক্টলি, একদম প্রকাশ্যে যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি চিন্তা করে দেখেন তো, সরকারের ওই জায়গা থেকে এই ঘটনা, আমি আবার বলি, এই ঘটনার পরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির তার পদে থাকবার কোন নৈতিক অধিকার থাকে? আরে ভাই, একটা স্টেটমেন্ট দেয়নি তো। আরে না, অন্যদের তো কোনো দোষ নাই, দোষ তো 2-1 জনের, অন্য কারো কোনো দোষ নাই, অন্যদের অনেক আলাপ আলোচনা শুনতে। আমার প্রশ্নটা হলো একেবারে টপ টু বটম এই সরকারের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি আপনাকে বলি, একটা ছেলের বিরুদ্ধে অভিযোগ আসলো, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে। কোথায় করেছে তার কোনো ডকুমেন্টস নাই, কার কাছে করেছে ডকুমেন্টস নাই। দুই পুলিশের কাছ থেকে সে কিভাবে আমি একটা কথা বলি আপনাকে, ব্যাপারটা হলো এইটা যে ঘটনাটা ঘটে গেল, এমনকি ওই রাতের বেলায় এই যে 2 দিন আগে যে ধরনের ঘটনা ঘটে গেল, সরকারের প্রোঅ্যাক্টিভ রোলটা ছিল নাকি
প্রেস সেক্রেটারি শফিক সাহেব ওইটাকে প্রেশার গ্রুপ হিসেবে জাস্টিফাই করবেন। এমন অনেক কাজ অনেক জায়গায় হয়েছে যে জায়গায় সরকারের প্রোঅ্যাক্টিভ রোল নেওয়ার দরকার ছিল, সরকার নিজে এইটাকে আশকারা দিয়ে 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 বড় করেছে। এবং ওই কারণে ময়মনসিংহের এই ঘটনা, লেটসে আপনার সাথে কারো লিপির মিল নাই, আপনি একটা কাজকে সমর্থন করেন না, ইয়েট এই কাজটা যে ঘটতে পারে না, এটা হলো একটা রাষ্ট্রের মানুষের সিভিক সেন্স। কেন ইমাজিন নুরুল কবির সাহেবের মতো মানুষ, যিনি হাসিনার আমলের আগের থেকেও ওই যে ১/১১ টাইম থেকেও কি ভেহেমেন্টলি প্রোটেস্ট করেছেন, অন্য অনেক পত্রিকার এডিটররা কম্প্রোমাইজড হয়ে গেছেন, সে জায়গায় নুরুল কবির সাহেব কম্প্রোমাইজড হন নাই। কোনো টুকলি নোট এজেন্সি সাপ্লাই দেওয়া জিনিস উনি ছাপাই নাই। বিগত 15টা বছর নুরুল কবির সাহেব যেভাবে দাঁড়িয়ে থেকে কথা বলেছে, যেভাবে প্রতিবাদ করেছে, নুরুল কবিরকে সেদিন হেনস্থা করা হয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে গভর্নমেন্টের যা ভূমিকা, আপনি এটা ভাবতে গেলে লজ্জা পাইতে হবে যে এই গভর্নমেন্টের বহু মানুষ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, এই গভর্নমেন্টের বহু মানুষ দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় পিস নিয়ে কাজ করে, অমুক নিয়ে কাজ করে, তমুক নিয়ে কাজ করে। সো এই জন্যই আমরা বারবার করে বলেছি অনেক পপুলিজমের চর্চায় হাওয়া দেওয়া যায়, কিন্তু যারা এই জন্যই আমরা অনেক আগে থেকে বলেছি ইউনূস সাহেবকে তো অবশ্যই আমরা সাপোর্ট করব, যে একটা ট্রানজিশন পিরিয়ড একটা গভর্নমেন্টকে আপনি সাপোর্ট করবেন না, কিন্তু করার পরেও তাদের উচিত ছিল ইলেকশনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য যেভাবে আগানোর দরকার, অনেক ভনিতা না করে এক্স্যাক্টলি ওইদিকে আগানো। এবং এত লম্বা করার কারণে এই যে সংকটগুলো দেখা যাচ্ছে, যেটা অনেক মানুষের থ্রেটের উপর দিয়ে চলে যাচ্ছে। আমার সমালোচক তার লাইফের থ্রেট নিয়ে কথা বলেন, আমরাও বলি বিভিন্ন জায়গায় এই জাতীয় জিনিস তার একদিনে তৈরি হয় না, রাইট? কিন্তু দেখেন ওই পপুলিজমের চর্চা করে অনেক জায়গায় হাওয়া দেওয়া হয়েছে। তো আমার কাছে মনে হয় কি, রাষ্ট্র যখন আপনি রাষ্ট্রকে চিন্তা করবেন তখন আপনার মনে করতে হবে যে এই রাষ্ট্রের ক্যাপাসিটি আছে কিনা। এই ব্যাপারটা শুধু ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা থেকে না, বরং আমাদের ওই জায়গায় কনস্ট্রাকটিভ দৃষ্টি দিয়েই দেখা উচিত ছিল। সেটা না দেখে অনেকে পপুলিজমের চর্চা দিয়ে দেখার কারণে ইনারা এতই উৎসাহ পেয়ে গেছে, যিনারা মনেই করেছে যে ওরে বাপরে বাপ, আমরা তো তাইলে অনেকদিন বোধহয় থাকতেই পারি, তার জন্য ইনক্যাপাসিটির প্রবলেম, তার জন্যই মানুষের লাইফের পর থ্রেট তৈরি হচ্ছে। এবং ইলেকশনটা যে অনেক জরুরি ছিল সেটা বলার কারণে তো অনেক প্রবলেম নাকি অন্য কিছু, আমি একটু ক্যাপাসিটির প্রবলেম আছে অনেক জায়গায়, অনেক ভাই, আমি কি আসলে ক্যাপাসিটির প্রবলেম, মানে রাষ্ট্র চাইলে, আমি আবার বলছি, রাষ্ট্র চাইলে ডেইলি স্টার, প্রথম আলোর উপরে যে হামলা, দীপু দাসের উপর যে হামলা, তার উপর যে নৃশংসতা, আমার প্রশ্ন হলো যে সময় বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধে একটা আইকন হয়ে দাঁড়িয়েছে হাদি, তিনি যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, ঠিক আছে, তিনি যখন মারা গেছেন, ঠিক সেই সময়ে এই ধরনের ঘটনাগুলো যেটা রাষ্ট্র চাইলেই মেকআপ করতে পারত, তার মানে কি এই হাদির যে আদর্শ সেটাকে বিতর্কিত করার জন্য কাজগুলো করে না? ইয়েস, নাও ইউ আর কামিং টু দ্য পয়েন্ট, যেটা আমার ভাই বোধহয় বলতে চাচ্ছিল না, আমি বলে দিচ্ছি আপনাকে। সায়েরের গত 3 দিনের কাজ দেখছেন, যে জানা যায় মানুষ যাতে না যায় সেজন্য যে দেখেন সে এই পর্যন্ত চলে গেল যে ওখানে জানা যায় বেশি লোক গেলে বিপ্লবী সরকার গঠন হয়ে যাবে। শোনেন ভাই, নুরুল কবিরকে হেনস্থা করছে, এটা রাষ্ট্রের ব্যর্থতা, তাকে নিরাপত্তা দেওয়া। তার চেয়ে বড় ব্যর্থতা আপনার সামনে হাজির, সেটা হচ্ছে আমার শহীদ আব্দুল হাদী। শহীদ হাদী, ওসমান হাদীদেরকে আপনি ব্যর্থ হলেন বলে তো আজকে 3 স্তরের পার হয়ে যায়, আমাকে কি করতে হলো জানা যায় প্রথম দিকে যেতে হলো, 3 স্তরের কি নিরাপত্তা ভেদ পার হয়ে যায়। 3 স্তর লাগতো না, 1 স্তর দিলেই হতো। দ্বিতীয় কথা, আপনি এই যে ভাই যে হলো, আমরা সবার কথা বলছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের কথা, আমরা এই আসিফ নজরুল 3 জনের কথা একদম স্পষ্টভাবে লিখিতভাবে বলা হয়েছে, সেটা বিএনপিও বলছে, জামাত ইসলামও বলছে। আমি সেজন্য একজনের খালি উদাহরণ দিলাম যে আজকে প্র্যাকটিক্যালিটা কি, আপনার জনসমর্থন কোন জায়গায় চলে গেছে। যে লোক আপনি নায়ক, আপনি বিভোর হয়ে থাকবেন, ছাত্রদের প্রতিনিধিত্ব করলেন, আজকে সেই ছাত্ররা যে আপনাকে ধরে কাঁদে না, আপনার এর চেয়ে আর লজ্জার কি আছে? হাসনাতরা যে আপনার বুকে মাথা রেখে কাঁদতেছে না, আপনার তারপরে লজ্জা হয় না। এই জন্য আমি ওনার কথাটা বলছিলাম। আর একটা জিনিস বলি, এই দীপু দাসের কথা বললেন, ঘটনাগুলো সাধারণ না কেন, প্রথম আলোতে আগুন দেওয়া, নুরুল কবিরকে মারা, আর একটা জিনিস, নুরুল কবির সাহেব ওখানে প্রথম আলো এই ডেইলি স্টার বিল্ডিংয়ে ওই দিন কি কোনো টকশো ছিল? ওনারা 5 জন ওখানে কি করতেছিলেন? পড়াশোনা করতে গেছিলেন, হইতে পারে। তো ওনারা নুরুল কবির সাহেবদের ভাই যেটা বললো 1500, অবশ্যই তার অনেক অবদান। হাদির ব্যাপারে কিন্তু তার কোনো আমি স্টেটমেন্ট দেখিনি ভাই, আমি কি দেখিনি। ওখানে যারা বসেছিলেন তারা কেউ কিন্তু, আমিও তো বিকালবেলা কিন্তু ওই শাহবাগের মোড়েই ছিলাম, ওখানে বক্তৃতাও দিছি। এই যারা এই ভাই বোনেরা এই মানে আমার 36শে জুলাইকে ধারণ করছেন, সবাই খুব ভালো কথা। হঠাৎ করে তারা আমার ওসমান হাদির ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গেলে তখন কেন যেন ডেইলি স্টার বিল্ডিংয়ে চলে যান। কিন্তু আমি বারবার নিন্দা জানাচ্ছি, বিল্ডিং ভেঙে হবে না, আপনি আপনার আদর্শ ভাঙতে হবে। সে আদর্শ ভাঙ হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার ভারতীয় আধিপত্যবাদকে পেট্রোনাইজ করে। যারা বলবে এটা করে না, এর চেয়ে মিথ্যা কথার কিছু নেই।
অতএব আপনি নিয়েন না, আপনি কাল থেকে ভাই, প্রথম আলো না বন্ধ করেন। আমি শেষ করে দিই। নুরুল কবির সাহেব কি করছিলেন আমি শেষ মানে করি। একটু vilify করার চেষ্টা করা হলো, এটা বোধহয় একটু ব্যাখ্যার জন্য না, আমার কথাটা আমি শেষ করি, তারপর আপনি তো আপনার কথা বলতেছেন। এখানে নুরুল কবির সাহেবের 15 বছরের অবদান নিয়ে তো কেউ কোনো কথা বলতেছে না। না, উনি কি হাদির পর আক্রমণ হওয়াকে জাস্টিফাই করেছিলেন? আমি যে বললাম যে হাদি ভাইয়ের মারা যাওয়ার পর কোনো স্টেটমেন্ট দেখিনি, জাস্টিফাইয়ের কথা আসতেছে না এখানে। কথা হলো জাস্টিফাই, আপনি কি বলতে চান প্রথম আলো ডেইলি স্টার ভারতের আধিপত্যবাদকে জাস্টিফাই করে না? না, আপনি এই জায়গাতে বলেন, আপনি ডেইলি স্টার এবং প্রথম আলো ভারতীয় আধিপত্যবাদকে না, নুরুল কবির তো আপনি পরে আসেন না। পরে না, আমি ওইটাই আগে ছিলাম। আপনি ওইটা, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলেছি, আপনি বলেছেন ওইটা দেখেন না। উনি ওই জায়গায় কি করছিল? না, নুরুল কবির সাহেব ওই জায়গায় কি করছিলেন, দ্যাট ইজ নট ম্যাটেরিয়ালিস্টিক। আপনার কাছে হতে পারে, আমার কাছে না, ওই জায়গায় না, ওইটা আপনি আক্রমণ করেছেন, আপনি ওই করছেন, এটা উচিত না ভাই, এটা উচিত না ভাই, উনি ওই জায়গায় কি করছিলেন এটা না। আরে ভাইরে, আমার কথাটা হলো যে বিল্ডিং ভাঙেন না, আদর্শ ভাঙেন। আপনাকে বলতেছি ঘরে ঘরে আপনারা ডেইলি স্টার প্রথম আলো নিয়েন না। ডেইলি স্টার প্রথম আলোর যাতে রেজিস্ট্রেশন বাতিল হয় সেই অ্যাপ্লিকেশন করেন, বর্জন করেন ভারতীয় প্রোডাক্টের মতো ডেইলি স্টার আর প্রথম আলোকে, ওখানে আপনারা যান না। কিন্তু কিন্তু এই কথাটাই বলতে চাচ্ছিলাম কেন, যে এইগুলো জিনিসকে সায়েরের স্টেটমেন্ট, বিএনপির স্টেটমেন্ট, তারপর বিএনপি তুলে নিল সেই স্টেটমেন্ট, ভালো কথা। দীপু দাস এবং এই নুরুল কবির, এগুলো কি সব আমার হাদির আদর্শকে সাপ্রেস করার জন্য করা হয়নি? আমি যদি এই কথা বলি তাহলে উত্তর দিবেন কি? কে এই কাজগুলো একই সুতায় গাঁথা তো, মালা একই জায়গা, হাদির আদর্শকে সেই ব্যর্থতা সরকারকে কে গঠন করছে? আমরা করছি। তাহলে এখন আমাদের ব্যর্থতা, অতএব সরকারের এই যে আমরা সবাই বলতেছি, ওনারা কানে তুলা দিয়ে বসে আছেন। ধন্যবাদ। আমাদের আমাদের সময় একেবারে শেষ। শাহরিয়ার ভাই, শেষ মিনিটে যদি কিছু বলতে চান। আমি মিনিটে খালি বলে দিই আপনাকে, কয়েক সেকেন্ডে শোনেন। হাদির রক্তের দাগ এখনো মোছেনি, এখনই আমাদের মধ্যে বিতর্ক করা যাবে না, ঐক্য হতে হবে। ঐক্য না হলে নির্বাচন। সাইদ আব্দুল্লাহ যদি কিছু বলতে চান একদম শেষ মিনিটে। যেটা বলতে চাই যে বাংলাদেশকে সবার ধারণ করা উচিত। বিভিন্ন জায়গায় ভিন্ন মত থাকবে, কিন্তু বাংলাদেশটাকে যাতে আমরা ধারণ করি, কাউকে ভিলিফাই করার জায়গাটা যাতে না নিয়ে যাই, ভিন্ন মতের প্রতি যাতে শ্রদ্ধাটা থাকে, ভিন্ন মতের প্রতি যাতে শ্রদ্ধাটা থাকে, এবং বাংলাদেশটা যাতে সবার হয়। আমরা যাতে না মনে করি বাংলাদেশ শুধু আমাদের আর মামুদের, এবং আমাদের বাইরে অন্য কেউ হইলে সবকিছু করা জাস্টিফাইড, এই বাংলাদেশটা যাতে কখনো না হয়। দ্যাটস অল। ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার, ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ। দর্শক, হাদি চলে গেছেন, রেখে গেছেন অনেকগুলো প্রশ্ন। আগামী দিনে বাংলাদেশ কেমন হবে? সেটিকে হাদির আদর্শে বাংলাদেশ হবে, নাকি আবারও আধিপত্যবাদ কেড়ে বসবে বাংলাদেশের উপরে? আজ এখানে শেষ করছি।